রাজধানীতে হঠাৎ ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি, ঢাকার বাইরে মৌসুমের প্রথম কালবৈশাখী। আমি এ পর্যন্ত এরকম আর শিলাবৃষ্টি কখনো দেখি নাই। মনে হচ্ছে মনে গ্যালাস ভেঙে দেবো মনে হয় এই অবস্থা। আতঙ্কিত হয়ে রয়েছে। সাইনবোর্ড ভেঙে পড়ছে, তারপর গাছপালা অনেক ভেঙে পড়ছে। লিন্টেল একেবারে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। লিন্টেল চাল সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির আশঙ্কা নিয়ে এশিয়া কাপে মাঠে নামছে ভারত বাংলাদেশ। বৈরী আবহাওয়ার কারণে মাত্র 1 ঘন্টার জন্য খোলা হয় 21শে গ্রন্থমেলা। অতিরিক্ত পানির কারণ নিচে যতগুলো বই আছিল সব বই ভিজে গেছে। প্রত্যেকটা প্রকাশনা প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাড়তি ফি নেয়ার প্রতিবাদে রাজধানীর তিতুমির কলেজে শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা। সময় সংবাদের চিত্র সাংবাদিক আহত, ক্যামেরা ভাঙচুর। ঢাকার নিরাপত্তায় ডিএমপিতে যুক্ত হতে যাচ্ছে 7,000-এরও বেশি পুলিশ সদস্য। সংসদে প্রধানমন্ত্রী, গোয়েন্দা সংস্থার কাছে তথ্য দিতে স্থানীয়দের প্রতি আহ্বান। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিলে দুপক্ষের শুনানি শেষ, রায় 8 মার্চ। সঞ্চালন জটিলতায় এবারও গ্রীষ্ম মৌসুমে সীমিত লোডশেডিং হবে, জানালেন জ্বালানি উপদেষ্টা। সেচে পর্যাপ্ত বিদ্যুৎ দেওয়ার আশ্বাস, বন্ধ থাকবে সার কারখানা। এবং সিডনিতে সড়ক দুর্ঘটনায় 2 বাংলাদেশি ছাত্র নিহত, আশঙ্কাজনক অবস্থায় আরও একজন হাসপাতালে। প্রতিযোগিতা করে গাড়ি চালাতে গিয়ে এই দুর্ঘটনা, ধারণা পুলিশের। আর কিছুক্ষণ পরে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ, যেখানে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সারাদিনে বেশ কয়েক দফায় বৃষ্টি হলেও পুরো 20 ওভারে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দর্শক, মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির রোজ। ম্যাচের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ। ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, বাংলাদেশ ও ইন্ডিয়া ম্যাচতেই শুরু হচ্ছে কিন্তু এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ। সবকিছু মিলে এখন আমি মাঠের বাইরে যে ব্যাপারটা আপনাকে জানিয়ে দেবো, সেটা হচ্ছে কিন্তু সেই 5টার সময় গেট খুলে দেওয়া হয়েছে। তখন থেকে কিন্তু দর্শকরা খুব উৎসব মুখর এক পরিবেশে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করছিলেন। আপনাকে যদি দেখায় যে দর্শকদের যে রকম আগ্রহ, গত 2 ঘন্টা হলো তারা সিরিয়াল মেনটেন করে কিন্তু স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করছেন। সবাই কিন্তু বাংলাদেশের জার্সি পরার পাশাপাশি মুখে বাংলাদেশের লাল সবুজের পতাকা আলপনা এঁকে তারপর অনেকে প্রবেশ করেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে এখানে কিন্তু বাংলাদেশি সমর্থকদের পাশাপাশি ভারতের বেশ কিছু সমর্থক আছেন যারা তাদের দেশে পতাকা এবং জার্সি পরে মাঠে এসেছেন, সেটাও কিন্তু দেখার মতো। পাশাপাশি আরেকটা বিষয় যে এখানকার নিরাপত্তা ব্যাপারটাও কিন্তু বেশ চোখে পড়েছে। এখন যদি আপনাকে আমি স্টেডিয়ামের মাঠের খেলার কথা বলি, 2 দলের কথা বলি, আমরা এর আগে অতীতে অনেক ম্যাচ কাভার করেছি মিরপুর স্টেডিয়ামে। সেখানে কিন্তু সবসময় উইকেট নিয়ে বরাবরই আলোচনা হয়, কিন্তু আজকে যে উইকেট আমরা দেখেছি এরকম ঘাস মিরপুরের উইকেটে তেমন একটা আমরা দেখতে পারিনি। আমার মনে পড়ছে না যে আমাদের যে অভিজ্ঞতা আছে মিরপুরের উইকেটে এমন ঘাস দেখেছি কিনা। এছাড়াও আরেকটা বিষয় আমি বলছি, আকাশে কিন্তু এখনও মেঘলা একটা ব্যাপার আছে, আকাশে অনেক মেঘ আছে। সব কিছু মিলে যে টস একটা বড় ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। যে দল টস জিতবে হয়তো তারা বোলিংয়ের সিদ্ধান্ত নিতে পারে, কারণ একটু উইকেটের মশায় থাকবে। পাশাপাশি গ্রাসি উইকেট, যেটা আমরা ইংল্যান্ড, সাউথ আফ্রিকা কিংবা অস্ট্রেলিয়ার উইকেটে আমরা দেখতে পারি, সেক্ষেত্রে হয়তো বোলিং নিলে একটা সুবিধা পাবে, একটা আলাদা একটা সুবিধা পাবে বিশেষ করে পেসাররা। সেক্ষেত্রে আমরা গতকাল থেকে গুঞ্জন শুনছিলাম যে বাংলাদেশের 4 জন পেসার খেলানো হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু আরও ব্যাপকভাবে আমরা দেখেছি। আজকে ম্যাচ শুরু হওয়ার 1 ঘন্টা আগে বাংলাদেশের খেলোয়াড়রা যেভাবে ওয়ার্ম আপ করছিলেন, তাদের একটা বডি ল্যাঙ্গুয়েজ
কথা বলছিল হিতি স্টিক, বিশেষ করে পেস বোলারদের নিয়ে তাসকিন, মাশরাফি, মুস্তাফিজ, রনি, আলামিনদের নিয়ে কিন্তু আলাদাই করে বোলিংয়ের শান দিয়ে নিচ্ছিলেন। তো সেখান থেকে ধারণা আমরা পেয়েছি যে অন্তত 4 জন পেসার খেলানো হতে পারে। একটা বিষয় যে 6 জন স্পেশালি ব্যাটসম্যান খেলানোর পাশাপাশি স্পিনার কাম অলরাউন্ডার ব্যাটসম্যান হিসেবে নাসিরকে খেলানো হতে পারে। সেক্ষেত্রে হয়তো আজকে উইকেটের পিছনে দেখা যেতে পারে মুশফিককে। সবকিছু মিলে ওইদিকে ভারতের দলও কিন্তু আপনার 4 জন পেসার নাও খেলাতে পারে, সেক্ষেত্রে 3 জন পেসারকে খেলানোর একটা গুঞ্জন আমরা শুনছি, পাশাপাশি একজন স্পিনার খেলাতে পারেন। সবকিছু মিলে কিছুক্ষণের মধ্যে হয়তো টস হয়ে গেছে, সিদ্ধান্ত হয়তো আপনারা জানতে পেরেছেন। কিছুক্ষণ পরে খেলা শুরু হবে। কাটেল ওভার হওয়ার এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই, যেহেতু বাংলাদেশের স্টেডিয়ামের মধ্যে এই ড্রেনেজ সিস্টেমটা মিরপুরের ভালো, সেহেতু আশা করা হচ্ছে পুরো ওভারে খেলা হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, বাংলাদেশ ভারত উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ, আর কিছুক্ষণের মধ্যেই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম থেকে এই সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ। বৈরী আবহাওয়ার কারণে অমর একুশে গ্রন্থমেলার আজকের সময়সীমা কমানো হয়। পাঠক, দর্শনার্থী, প্রকাশকদের অভিযোগ, দুর্যোগ মোকাবিলায় কোনো প্রস্তুতি না থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছেন ভবিষ্যতে আরও উন্নত করা হবে সার্বিক ব্যবস্থাপনা। মিজানুর রহমান খবিরের রিপোর্ট। রাজধানীতে হঠাৎ শিলাবৃষ্টি, আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা, আর মুহূর্তেই শুরু হয়ে গেল এই বৃষ্টি। প্রস্তুতি না থাকায় বৃষ্টি থেকে বাঁচতে যে যার মতো ছোটাছুটি শুরু করেন। আশ্রয় নেন দোকানের ছাউনির নিচে অথবা অফিসের বারান্দায়। যে শিলাবৃষ্টি হয়েছে আমি নিজে প্রচন্ড ভয় পেয়েছি, সিরিয়াসলি ভয় পেয়েছি। আর মনে হচ্ছে মনে হয় গ্যালাস ভেঙে দেবো মনে হয়, এই অবস্থা আতঙ্কিত হয়ে বয়ে রয়েছে। পাশে অনেক লোকজন ছিল, আমার বাচ্চাকে নিয়ে আমি খুব বেকায়দায় পড়ে গেছিলাম। শিলার পাশাপাশি ঝড়ের এমন রূপ বহুদিন দেখেননি নগরবাসী। বিড়ম্বনায় পড়েন দিনমজুর আর খেটে খাওয়া মানুষ। যে বৃষ্টিটা হয়েছে শিলাবৃষ্টি, আমি এ পর্যন্ত এরকম আর শিলাবৃষ্টি কখনো দেখি নাই। বৃষ্টিতে হিল পয়রা খুব সাদা হয়ে গেছে। বাতাস শুরু হয়েছে, বাতাস ঘূর্ণিঝড়ের মতন হয়েছে, পরে শিল পড়তে পড়তে মনে করেন যে পুরা রোড তোলা গেছে। আবহাওয়া অফিস বলছে বছর জুড়ে তাপমাত্রা বেশি থাকার কারণে সময়ের আগেই আঘাত এনেছে কালবৈশাখী ঝড়। ধরা যায় এটা বছরের প্রথম কালবৈশাখী ঝড়। নর্মালি এই বছরে তাপমাত্রা তুলনামূলক বেশি ছিল, এই কারণে এবার আর্লি যে আপনার কালবৈশাখী ঝড়টা এসেছে। হঠাৎ এই ঝড় বৃষ্টিতে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েন নগরবাসী। শফিক মোহাম্মদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দুঃখিত, এটি মিজানুর রহমান খবিরের রিপোর্টটি নয়। যান্ত্রিক ত্রুটির কারণে সেটি আমরা এখন আপনাদের দেখাতে পারছি না, তবে হয়তো সন্ধ্যার সময়ের কোন এক পর্যায়ে আপনাদেরকে দেখাবো। তবে জানিয়ে রেখে যে রিপোর্টটি শফিক মোহাম্মদ জানাচ্ছিলেন সেটির সারসংক্ষেপ। সকালে রাজধানীতে বয়ে যায় মৌসুমের প্রথম কালবৈশাখী, সেই সঙ্গে হঠাৎ শিলাবৃষ্টিতে বিপাকে পড়ে নগরবাসী। বৃষ্টি থেকে বাঁচতে যে যার মতো করে আশ্রয় নেন রাস্তার পাশে, দোকানে অথবা অফিসের বারান্দায়। আবহাওয়া অফিস বলছে সময়ের আগেই এবছর আঘাত হানল কালবৈশাখী। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চিত্রগ্রাহকদের আনা ছবি নিয়ে শহীদ মোহাম্মদ রিপোর্টটি করেছেন এবং আপনারা সেটি দেখছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এবং ঢাকা মহানগরের নিরাপত্তা জোরদার করতে 13,888টি পদের জন্য ডিএমপিতে যুক্ত হতে যাচ্ছে 7,139 জন পুলিশ সদস্য। আজ সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে গত 11 জানুয়ারি পুরো দেশে 50,000 পুলিশ সদস্য নিয়োগের বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয় বলেও জানান তিনি। পাশাপাশি এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিয়োগের সময় সন্ত্রাস ও জঙ্গিবাদের সাথে জড়িত এমন কেউ যেন পুলিশ বাহিনীর মতো সুশৃঙ্খল বাহিনীতে ঢুকতে না পারে সে বিষয়টি নজরে রাখতে হবে। আরেক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করতে আরও 8টি দেশে বাংলাদেশ মিশন খোলার পরিকল্পনা রয়েছে। এছাড়া আঞ্চলিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে বাংলাদেশ, মিয়ানমার, ভারত থেকে চীনের কুনমিং পর্যন্ত রেল যোগাযোগের মাধ্যমে ইকোনমিক করিডোর করার পরিকল্পনাও রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সুস্পষ্ট অঙ্গীকারের বহিঃপ্রকাশ, এর জন্য আমাদের বীর সন্তানগণ জীবনের চরম মূল্য দিতে কুণ্ঠিত হয়নি। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আর বিশেষ করে এত ঘন বসতিপূর্ণ একটি দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা এটা একটা কঠিন দায়িত্ব। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে নতুন 50,000 পদ সৃজনের বিষয়ে গত 11 জানুয়ারি 2015 তারিখে নীতিগত অনুমোদন দেয়া হয়। এই সকল পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম
চলমান রয়েছে। আমরা ঠিক হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু এটা দেখা উচিত যে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা লিপ্ত এবং যারা এই ধরনের অগ্নিসন্ত্রাস এবং জঙ্গিবাদী কার্যক্রমে লিপ্ত তারা যেন একটা সুশৃঙ্খল বাহিনীতে আসতে না পারে, এটা দেখার দায়িত্ব সেই পুলিশ বাহিনীর। রাজধানীর সরকারি তিতুমির কলেজে অনার্সের ফর্ম পূরণে বাড়তি ফি নেওয়ার প্রতিবাদে পূর্ব নির্ধারিত সাধারণ ছাত্রছাত্রীদের মানববন্ধনে পুলিশের উপস্থিতিতে হামলা করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। হামলায় 12 জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ দৃশ্য ধারণ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিকদের ওপরও হামলা করে ছাত্রলীগ। ভাঙচুর করা হয় ক্যামেরা ও কেড়ে নেওয়া হয় চিত্রগ্রাহকের ব্যক্তিগত মোবাইল। গত কয়েকদিন ধরেই ফি বৃদ্ধির প্রতিবাদে সরকারি তিতুমির কলেজে আন্দোলন করে আসছে প্রতিষ্ঠানটির সাধারণ ছাত্রছাত্রীরা। এরই ধারাবাহিকতায় সকাল থেকে কলেজ ক্যাম্পাসের মধ্যেই পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। তবে সকাল 10:30টার দিকে হঠাৎ করেই বনানী থানার ওসি সালাউদ্দিনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ আন্দোলনকারীদের। এ সময় শিক্ষার্থীরা দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। এ দৃশ্য ধারণ করতে গেলে সময় সংবাদের প্রতিবেদক ও চিত্র সাংবাদিকের উপরও চড়াও হয় ছাত্রলীগের কর্মীরা। অনুরোধ অন্য কিছু লিখবেন না ভাই। ভাই লিখবো না, বললাম আপনার কাছে অনুরোধ। লিখবো না স্যারকে বলে আমি স্যারকে চালাচ্ছেন নাকি? আরে না, নেট করে নেট চালাবো, অফিসের কথা বলতেছি আমি। এ সময় পাশেই পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা এগিয়ে আসেননি। সময় সংবাদের ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি চিত্র সাংবাদিকের ব্যক্তিগত মোবাইলও ছিনিয়ে নেয় তারা। এ ঘটনায় 10 জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। শান্তপ্রিয় মানববন্ধন করছি, তখন তিতুমির কলেজের বনানীর আন্ডারের যে ওসি আছে, ওসি সালাউদ্দিন স্যার নিজে সহ আয়সা আমাদেরকে বেদম প্রহার করে এবং তার মধ্যে সবচেয়ে বেশি অবদান ছিল ছাত্রলীগের যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছে মানিক ভাই ও ডলার ভাই। তার আর্মস নিয়ে আমাদের সাধারণ ছাত্রছাত্রীদের অতর্কিত হামলা চালায়। সেই হামলায় এখন পর্যন্ত আমাদের কিছু ছাত্রছাত্রী ভাইরা আছে এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে, এখন পর্যন্ত 10 থেকে 15 জন। ওদের অবস্থা এখন গুরুতর। সাধারণ স্টুডেন্টদেরকে আইডি কার্ড নিয়ে তারা বলছে যে আইডি কার্ড নাই, বহিরাগত বলে তাদেরকে গাড়িতে উঠে থানায় নিয়ে যায় এবং অনেককেই এভাবে ধরে নিয়ে গেছে। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ, বনানী থানা ও ছাত্রলীগের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদিত হলেও সঞ্চালনজনিত সীমাবদ্ধতার কারণে এবারও গ্রীষ্ম মৌসুমে সীমিত আকারে লোডশেডিংয়ের আশঙ্কা করছে বিদ্যুৎ বিভাগ। সকালে বিদ্যুৎ ভবনে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক-ই ইলাহি চৌধুরী সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি জানান, সেচ কাজে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করতেই সার কারখানাগুলো বন্ধ রাখা হবে। সরকারি হিসেবে ছোট বড় বিদ্যুৎ কেন্দ্র মিলিয়ে বর্তমানে প্রায় 14,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে বিদ্যুৎ বিভাগের। এরই মধ্যে নতুন করে উৎপাদনে আসছে আরও 4টি বিদ্যুৎ কেন্দ্র, যার মধ্যে কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে কম্বাইন্ড সাইকেল ইউনিট চালু করছে সরকার। সব মিলে 535 মেগাওয়াট বিদ্যুৎ নতুন করে যোগ হবে জাতীয় গ্রিডে। বুধবার সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্স করে এসব বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন। সংযোগ দেবেন গোপালগঞ্জের কোটালীপাড়ার 6000 বিদ্যুৎ গ্রাহককে। ওই অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব জানান, উৎপাদন পরিস্থিতির উন্নতি হলেও সঞ্চালনজনিত ত্রুটির কারণে এবারও গ্রীষ্মে কিছুটা বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা থাকছে। তবে সেচ খাতে সরবরাহ স্বাভাবিক থাকবে। আমাদের হাইস্ট প্রায়োরিটি হলো ফুড সিকিউরিটি। আমরা গত 4-5টা সিজনে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি আমাদের ইরিগেশন পাম্পগুলোকে। এই বছরও আমরা ইরিগেশন পাম্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব। এই জন্য যদি আমাদের অন্য কোথাও যদি একটু কষ্ট স্বীকার করতে হয়, এতটুকু কষ্ট স্বীকার আমাদেরকে করতে হবে। এই সময় উৎপাদন স্বাভাবিক রাখতে সার কারখানাগুলো বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কথাও জানান প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা। সার কারখানা শুধু যমুনা ছাড়া বাকি সার কারখানাগুলো তারা মেনটেনেন্স কাজ করবে। এটা অন্য বছরও করেছি। সে গ্যাসের সাশ্রয় হলে আমরা মনে করি বিদ্যুৎকে তখন আর একটু বেশি দিতে পারবো। এটা হলো যে আমাদের যেটুকু বিদ্যুৎ আছে আমাদের সব বাংলাদেশের মানুষকে দেই না, যদি দিয়ে একটু কমতি হয় কারো একটু কমতি হল, সেজন্য আমরা যদি কিছু 1-1 ঘন্টা হয় হবে,
আমরা তো এইটুকু কষ্ট করতে পারি। ওই অনুষ্ঠানে আরো বলা হয় 2018 সালের মধ্যে সঞ্চালন ও বিতরণজনিত সংকট দূর করতে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। মশা নিধনে 2 সপ্তাহের বিশেষ কার্যক্রম শুরু করলো সিটি কর্পোরেশন, জানালেন দক্ষিণের মেয়র। দর্শক, বইমেলা নিয়ে রিপোর্টটি এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছেছে, আমরা এখন দেখে নেব সেটি। বৈরী আবহাওয়ার কারণে অমর একুশে গ্রন্থমেলার আজকে সময়সীমা কমানো হয়। পাঠক, দর্শনার্থী, প্রকাশকদের অভিযোগ, দুর্যোগ মোকাবেলায় কোনো প্রস্তুতি না থাকায় দুর্ভোগ পোহাতে হয়েছে তাদের। বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছেন ভবিষ্যতে আরও উন্নত করা হবে সার্বিক ব্যবস্থাপনা। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। নির্ধারিত সময়ের 2.5 ঘন্টা পর অর্থাৎ বেলা 5:30টার দিকে শুরু হয় বইমেলার এই আনুষ্ঠানিক কার্যক্রম। তবে আলো স্বল্পতার কারণে কর্তৃপক্ষ জানিয়েছেন এই মেলা কিছুটা এগিয়ে আনবেন, অর্থাৎ আগেভাগেই শেষ করে দেবেন। সময় স্বল্পতার কারণেই পরিমরি করে পাঠকদের ছুটে চলা নির্ধারিত স্টলের দিকে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর তাই বই দেখার চেয়ে কেনার দিকেই নজর অনেকের। ওরা চেষ্টা করছে পানিগুলো বাইরে নেওয়ার জন্য, তাই আমরা অনেকক্ষণ ওয়েট করেছি। বইমেলা অফ ছিল, এখন আমরা ঢুকতে পেরেছি, অনেক আনন্দিত। মিরপুর থেকে আসছি, না দেখে গেলে তার মনটা খারাপ হয়ে যাবে, এই জন্য বইটা কেনা হলো। এর আগে দুপুরের হঠাৎ শিলাবৃষ্টি আর ঝড়ে লন্ডভন্ড পুরো বইমেলা প্রাঙ্গণ। সংশ্লিষ্টরা ব্যতিব্যস্ত পানি নিষ্কাশন, ভিজে যাওয়া বই শুকানো আর ক্ষয়ক্ষতি কমানোর প্রচেষ্টায়। তাদের অভিযোগ, প্রতি বছরই এমন পরিস্থিতি হলেও কর্তৃপক্ষ নির্বিকার। পানি নিষ্কাশনের জন্য একটু টাইম নিচ্ছে কর্পোরেশন, সিটি কর্পোরেশন, ওইটার জন্য আর সিসি ক্যামেরা নিয়ে একটু সমস্যা হয়েছে। প্রত্যেকটা প্রকাশনা প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হয়েছে, কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 20টা মেলা করছি, প্রতি বছরই যে কোনো একদিন এভাবে একটা দুর্যোগ হয়, কিন্তু মেলা কর্তৃপক্ষ বা বাংলা একাডেমি কর্তৃপক্ষ সেই দিক দিয়ে কোনো খেয়াল নিচ্ছে না। এবারের 29 দিনের বইমেলা আরও কয়েকদিন বাড়ানোর দাবি প্রকাশকদের। তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত না দিলেও বিষয়টি বিবেচনার আশ্বাস কর্তৃপক্ষের। এটা এখন এই পর্যায়ে আমরা এটা ভাবছি না, এখন কিন্তু আমাদের প্রধান প্রশ্ন হচ্ছে কত দ্রুত সম্ভব আমরা মেলাটাকে শুরু করব। কর্তৃপক্ষ আরও জানান, ঝড়ে সিসিটিভি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা চালু করা যায়নি। এছাড়া আলো স্বল্পতার কারণে সন্ধ্যা 6:30 পর্যন্ত চলে গ্রন্থমেলার 24তম দিনের কার্যক্রম। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর আপিল শুনানি শেষ। রায় দেয়া হবে 8 মার্চ। আসামি ও রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে 5 সদস্যের বেঞ্চ রায়ের দিন ধার্য করেন। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, সর্বোচ্চ আদালতেও এই যুদ্ধাপরাধের মৃত্যুদণ্ড বহাল থাকবে। এদিকে মামলা পরিচালনা ও তদন্তে ব্যর্থতার জন্য ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কঠোর সমালোচনা করেছেন আপিল বিভাগ। আফজাল হোসেনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদরের তৃতীয় শীর্ষ নেতা মীর কাশেম আলীকে 2014 সালের 2রা নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর 4 সপ্তাহ পর খালাস চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেন এই যুদ্ধাপরাধী। বুধবার রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানির মধ্য দিয়ে শেষ হয় এই আপিলের কার্যক্রম। শুনানিতে যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে মীর কাশেম আলীর বিদেশি লবিস্ট নিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে কেন অর্থ পাচার আইনে ব্যবস্থা নেওয়া হয়নি এ বিষয়ে প্রশ্ন তোলেন আপিল বিভাগ। সমালোচনা করেন মামলার তদন্ত ও পরিচালনায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার গাফিলতি নিয়ে। পরে উভয় পক্ষের শুনানি শেষে আগামী 8 মার্চ কাশেমের রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, মীর কাশেমের মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকবে সর্বোচ্চ আদালতেও। যে ধরনের অপরাধ উনি করেছেন এটা সাক্ষীরও প্রমাণ করেছে, এবং তাদের যে ওই ডালিম হোটেলে নিয়ে অত্যাচার করা হয়নি এটা কিন্তু আসামিরা অস্বীকার করেনি। মীর কাশেম আলী একটি আমেরিকান ফার্মকে $25 মিলিয়ন দিয়েছিল তার পক্ষে কাজ করার জন্য, লবিয়েস্ট হিসেবে নিয়োগ করেছিল। তখন আদালত আমাদের বললেন যে এই অভিযোগের জন্য তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা কেন করা হয়নি। তখন আমি আদালতকে বলেছি যে আমি দুর্নীতি দমন কমিশনের নোটিশে নেব। যদিও আসামিপক্ষের আইনজীবীর দাবি মানবতাবিরোধী অপরাধের সাথে সরাসরি জড়িত ছিলেন না কাশেম আলী। কাশেম আলী সাহেবের বিরুদ্ধে প্রমাণ করার জন্য আইনগতভাবে যে সাক্ষ্য প্রমাণ থাকা দরকার তা নাই, অতএব এই কেসে তার কোনো অবস্থায় সে সাজা হতে পারে না, সে বেনিফিট অফ ডাউট পেতে পারে। কিশোর মুক্তিযোদ্ধা জসিম সহ 8 জনকে হত্যার 2টি অপরাধে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড হয়। এছাড়া প্রমাণিত বাকি 8টি অপরাধে তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিএনপি নেত্রী প্রকৃত ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। যারা মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করবে তারা একদিন ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় জাদুঘরে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিজয়ের মাস ডিসেম্বর মাসে শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান এবং বলেছেন বঙ্গবন্ধু পাকিস্তান প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বেগম খালেদা জিয়া। বঙ্গবন্ধু পাকিস্তান প্রধানমন্ত্রী হতে চাইতেন তাহলে 69-এর গণ-অভ্যুত্থানের পরে গোলটেবিল বৈঠকে এই আকারের প্রস্তাবে তিনি প্রধানমন্ত্রী হতেন। এই বাংলাদেশে খালেদা জিয়া শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়, মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায়। খালেদা জিয়া সহ যারা বিতর্কিত করতে চায় তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ বলেছেন, -2 ফর্মুলার সঙ্গে ডিজিএফআই নয়, দুই দলের নেতারাই জড়িত ছিলেন। দুপুরে রাজধানীতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকদের বিচার করতে হলে সংবাদ প্রচারে যারা বাধ্য করেছেন তাদেরও বিচার করতে হবে। যে সকল লেখালেখি সাংবাদিক ভাইরা করেছেন তাদের বিচার করবেন। তথ্য দিয়েছে তারা ওনার হয় মাথায় পিস্তল অথবা পিছনে মেজর সাহেব রেখে বলেছেন এটা ছাপাতে হবে, তাদেরও বিচার করতে হবে। -2 ওটা কিন্তু আমার যতটুকু জানা আর্মি বা ডিজিএফআই থেকে আসে, এসেছিল ওই ওনার রাজনৈতিক দল এবং আমাদের যে বিএনপি রাজনৈতিক দল তাদের যে সকল তথাকথিত সংস্কারপন্থী এই দুই মহিলাকে সরাতে পারলে ওনাদের পোয়া বাড়ো, ওনারা দেশে রাজত্ব করতে পারবেন। সন্ধ্যার সময় আরো থাকছে, নেপালের 23 যাত্রী ও ক্রু নিয়ে নিখোঁজ বিমানটি বিধ্বস্ত, বেঁচে নেই কেউই। ধ্বংসাবশেষ মিলল দেশটির পশ্চিমাঞ্চলে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। পদ্মা সেতুর কাজ 31% শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর সেতু ভবনে পদ্মা সেতুর ম্যানেজমেন্ট সাপোর্ট কনসালটেন্ট নিয়োগ সংক্রান্ত পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা জানান। পদ্মা সামগ্রিক অগ্রগতি 31%, 6টা পাইলিং হয়ে গেছে আজ পর্যন্ত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর আশুলিয়া বাইপাইল হয়ে ইপিজেড পর্যন্ত মোট 42 কিলোমিটার আমরা একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে যাচ্ছি। সেই চুক্তিটিও আজকে এখানে সম্পাদিত হলো। রাজধানীতে মশার উপদ্রব কমাতে আগামী 2 সপ্তাহ বিশেষ ক্রাশ প্রোগ্রাম চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাইদ খোকন। সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। মেয়র বলেন, ক্লিন ঢাকা কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি অলিতে গলিতে এই কার্যক্রম চলবে। কোনো কর্মকর্তা বা কর্মীর অবহেলা চোখে পড়লে তাকে অবহিত করারও আহ্বান জানান মেয়র। সমস্যা সমাধানে সাধ্যমতো চেষ্টা চলছে জানিয়ে তিনি অভিযোগ করেন, কিছু অসৎ পুলিশ কর্মকর্তার কারণে অনেক ক্ষেত্রে সফলতা দেখা যাচ্ছে না। বাংলাদেশের সাংবাদিক অভিনন্দন জানাচ্ছি। আগামী 7 দিনে প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায়, প্রতিটি অলিতে গলিতে আমাদের মশক নিধন কার্যক্রমের যে সমস্ত কর্মী রয়েছে তারা ফগার মেশিন নিয়ে আপনাদের এলাকায় পৌঁছে দেবে। এখানে যদি কোনো ব্যত্যয় আমার কোনো নাগরিকের চোখে পড়ে কোনো এলাকাতে আমাকে বলবেন, আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা নোট করে নেবেন 01711564987। আমি আবারও বলছি 01711564987। দর্শক, মিরপুরে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে টস হেরে ব্যাট করছে ভারত। স্টার স্পোর্টসের সৌজন্য একটু মাঠের লড়াইটা দেখে আসি দর্শক কিছুক্ষণের জন্য। He got a ball at the right end and it's a really good start for Tashkent. Looks like a good toss to win. Only one ball over though. You know, we often talk about the batsmen being tested on surfaces like these. I think the bowlers will be tested too because they're now expected to do well on this track. See, that's the challenge, Harsha. I think bowlers need to really know how to bowl on tracks like this. One thing to have green pitches, one thing to have bounce, but it's also important
that they keep landing it in the right places. Because sometimes bowlers could get carried away and they could be bowling the wrong length on pitches like this. Just love bats that are called genius. You don't look great if you don't score runs, do you, with a bat that's called genius. Now 2 slips. We saw the first ball was angling into the right hand. It's a good ball to bowl to Shikhar Dhawan. So third man out in the boundary, long leg out in the boundary. Pretty traditional field. The 2 slips, they want them to come into play early. And they're pretty far back. Yes, we already have mentioned that the bowlers will probably think that there's so much available on this pitch that they will try to do different things. I think it's important for someone like Tashkeen Ahmed and the rest of the seamers. They picked up 4 seamers to understand the fact that you have to pitch it at the right area. Make the batsman play and forget about bowling down the leg side. Early on, if you can generate some movement, try to pitch it up and get early wickets. That's going to be the key. Good movement, but lots after it left the keeper, after it left the batsman rather. Well, batsmen have a lot to think, particularly the right-handers. And that could have been the reason why he tried to bowl around that leg stump line to the left-hander, looking for that exaggerated movement. But sometimes it happens. You try to get the outswinger going to the left-hander, it doesn't happen. It just tends to go straight. But to the right-hander, he seemed to be getting a lot of movement. What's interesting is Bangladesh is playing 4 seamers, India 2 and Hardik Pandya. Oh, it held its line. Yeah, he has that stock delivery which will go and probably won't come back in that sharply. Yeah, once again an extra one. Look at the carry, look at the where he has collected it, Mushfiqur Rahim by the shoulders. He needs to be careful yet. He wanted to play that shot, but I thought it was just a little bit too early for a batsman. You need to just spend a little bit of time and get used to the pace of the pitch. It's already a very interesting first over this. It's 2 from it. Wait and see first over. It's 2 for no loss. দর্শক, স্টার স্পোর্টসের সৌজন্যে মিরপুর স্টেডিয়াম থেকে ঘুরে এলাম, দেখলাম টাইগার পেসার তাসকিনের বোলিং তোপ সামলাতে হিমশিম খাচ্ছেন রোহিত শর্মা আর শেখর ধাওয়ান, ভারতীয় ব্যাটসম্যান নয়। চলে গেলেন বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক গবেষণার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, পুঁথি সাহিত্য বিশারদ ও অনুবাদক আ.ক.ম জাকারিয়া। রাজধানীর সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯৭ বছর। তার ছেলে মারুফ শমশের জাকারিয়া জানান, মরদেহ নিয়ে যাওয়া হবে ব্রাহ্মণবাড়িয়ার ধরিকান্দির নিজ গ্রামে। আগামীকাল তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ফুসফুস ও কিডনি জটিলতা সহ বিভিন্ন সমস্যা নিয়ে গত বছর ২৬শে নভেম্বর হাসপাতালে ভর্তি হন আ.ক.ম জাকারিয়া। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ১৯৯৭ সালে সরকারি চাকরিতে থাকা অবস্থায় প্রত্নতাত্ত্বিক স্থাপনা খনন ও তথ্য সংগ্রহে উদ্যোগী হন এই প্রত্নতাত্ত্বিক। তার উদ্যোগে দিনাজপুরে সীতাকোট বিহারের খনন হয়। প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণার জন্য ২০১৫ সালে ২১শে পদক পান আ.ক.ম জাকারিয়া। ফ্রাইডে থেকে উনি খুব একটা সেন্সে ছিলেন না, হয়তো চিনতে পারতেন বা আওয়াজ শুনলে রেসপন্স করতেন। তো গতকাল ৯:৩০ পুরো লাইফ সাপোর্টে চলে যায়। তো লাইফ সাপোর্টে চলে যাওয়ার পর আর কিডনিও কাজ করছে না, ডায়ালিসিস এই ইয়েতে উনি নিতে পারবেন কি না এরকম ডাউট ছিল। কিন্তু তার আগে আজকে আমার সকালে খবর দেওয়া হয়েছে এই অবস্থা। উনি ক্লিনিক্যালি ডেড ছিলেন বোধহয় 11:15টার দিকে। অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়ি দুর্ঘটনায় 2 বাংলাদেশি ছাত্র নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আরও 1 বাংলাদেশি আহত হন বলেও জানায় তারা। নিহত 2 ছাত্রের নাম ফাহিম রহমান অনিক ও সাকলেন উৎস। তাদের বয়স 20-এর কাছাকাছি বলে জানা গেছে। সিডনি পুলিশ সুপারের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, দক্ষিণাঞ্চলীয় বেলমোরের ক্যান্টারবুরি সড়কে দ্রুত গতিতে চলার সময় একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ওই সড়কে আরও 2টি গাড়ি এমন দ্রুত গতিতে চলছিল। পুলিশের ধারণা, প্রতিযোগিতা করে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। ঘটনাস্থলেই নিহত হন 1 জন। আহত 2 জনকে হাসপাতালে নেয়ার পর আরও 1 জনের মৃত্যু হয়। আবারও কালবৈশাখীর খবর। শীতের শেষে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে বরিশালের নগর জীবন।
হঠাৎ বৃষ্টিতে বেসামাল চট্টগ্রামের বাসিন্দারাও। একই অবস্থা কুমিল্লা, খুলনা সহ দেশের বেশ কয়েকটি জেলায়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুরো সকাল রোদেলা আবহাওয়ার পর এভাবেই দুপুরের আকাশে কালো মেঘের ঘনঘটায় অন্ধকার নেমে আসে ব্রাহ্মণবাড়িয়ায়। শুরু হয় দমকা হাওয়া সহ মুষলধারে বৃষ্টি। তবে কিছুটা দুর্ভোগে পড়লেও মৌসুমের প্রথম বৃষ্টিকে জনজীবন ও ফসলের জন্য আশীর্বাদ হিসেবেই দেখছেন সাধারণ মানুষ। ঋতু পরিবর্তনের কারণে যে রোগের যে প্রাদুর্ভাবটা ঘটবে এটা বৃষ্টির মাধ্যমে কমে আসবে এবং ফসলের জন্য এটা অনেক উপকার হবে। বৃষ্টির জন্য আমরা খুব খুশি, বালু ধুলাবালু থেকে আমরা মুক্ত। ভোর 6টায় বরিশালে উত্তর পশ্চিম দিক থেকে 60 কিলোমিটার বেগে দমকা বাতাস ও বজ্রবৃষ্টি শুরু হয়। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে সড়কের পাশের বিলবোর্ড ও গাছপালা। নগরীর পলাশপুর ডকইয়ার্ড ও ভাটিখানায় ভেঙে গেছে কাঁচা ঘরবাড়ি ও মসজিদ। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে নগরীর বিভিন্ন এলাকা। সীমিত হয়ে পড়ে যান চলাচল। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সাইনবোর্ড ভেঙে পড়ছে, গাছপালা অনেক ভেঙে পড়ছে। জ্বরে ঘর বাড়ি পরে আমরা অনেক চাপা, ঘরের ভিতরে চাপা খাইছি। চাপা খাইয়ে এবার বাইরে তো পারি না, অনেক শিক্ষিত পড়ার পর অনেক লোকজন এসে আমার বাইর করছে। লিন্টেল একেবারে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে, লিন্টেল চাল সহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমাদের আর্থিক সাহায্যের প্রয়োজন। এদিকে চট্টগ্রামে ভোর থেকে আকাশ মেঘলা থাকলেও সকাল 9টা থেকে হঠাৎ শুরু হওয়া বৃষ্টিতে দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী ও স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। কোনো প্রস্তুতি না থাকায় বেশিরভাগ মানুষকেই দেখা গেছে বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে। জেলা আবহাওয়া অফিস জানায় ঋতু পরিবর্তনের কারণেই এই বৃষ্টিপাত হচ্ছে, তবে সময়ের সাথে সাথে বৃষ্টি কমে আসবে। এছাড়া কুমিল্লা, খুলনা, ফেনীতেও গত রাত থেকেই থেমে থেমে বৃষ্টি ঝরে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। রাজধানীতে সকালে ঝড়ো বৃষ্টির কারণে আফতাবনগরের আনন্দনগরে 7 তলা একটি ভবনের দেয়াল ধসে পড়েছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড ঝড়ের সময় নির্মাণাধীন ভবনটির একটি দেয়াল পাশের একটি টিনের ঘরের ওপর ধসে পড়ে। ঘরটিতে কেউই ছিল না বলে জানান স্থানীয়রা, তবে আসবাবপত্রের ক্ষতি হয়। কত কষ্ট করে সারাদিন মেচে বাড়ি আমি কাম করি, ঘুরে ঘুরে আমি জিনিসটি কিনছি। একটা জিনিস আমার নাই, দেন না, সব শেষ হয়ে গেছে। এই যে দেন টিভি, ডাব, বক্স, ন্যাপ, তুষক, জাজিম, সব জিনিসই তো আমার শেষ। ওই 20,000 টাকা দিয়ে আমি এই জিনিস পারমু? বাঙালির ভাষা আন্দোলন কেবল ইতিহাসই নয়, বিশ্বের অনেক ভাষার অস্তিত্ব টিকিয়ে রাখার অনুপ্রেরণা হিসেবেও কাজ করছে। এমন মনে করে জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর অঙ্গ সংগঠন সিল। বিলুপ্তির হুমকিতে থাকা ভাষাকে বাঁচিয়ে রাখতে নতুন করে ভাবছে জাতিসংঘ সহ সারা বিশ্ব। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জাতিসংঘের তথ্য অনুযায়ী বিশ্বে 6,000-এরও বেশি ভাষা রয়েছে, কিন্তু প্রতি বছর হারিয়ে যাচ্ছে অন্তত 20টি ভাষা। বর্তমানে 3,500 এমন ভাষা রয়েছে যেসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা মাত্র 10,000, আর 1,750টি ভাষা রয়েছে যেসব ভাষায় কথা বলা মানুষের সংখ্যা 1,500-এরও কম। আর এ কারণেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অনেক ভাষা। এ অবস্থায় শতাব্দী শেষে বিশ্বের প্রায় অর্ধেক ভাষা বিলুপ্ত হয়ে যেতে পারে বলে আশঙ্কা ইউনেস্কোর। বিলুপ্তির হুমকিতে থাকা বিভিন্ন জাতিগোষ্ঠীর ভাষা সংরক্ষণে তাই বিশেষ কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনার কথা জানালেন জাতিসংঘের বহুভাষা সংরক্ষণ বিষয়ক আন্ডার সেক্রেটারি। বিলুপ্ত হতে চলা ভাষার প্রচলন কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি, আর এতে করে সংখ্যালঘু ভাষাভাষীর মানুষের মানবাধিকার সহ অন্যান্য সুযোগ সুবিধা লাভের সম্ভাবনা তৈরি হবে। সেই সঙ্গে অপমৃত্যুর হাত থেকে বাঁচবে বহু ভাষা। ভাষা নিয়ে আজ যত কথাবার্তা হচ্ছে তার নেপথ্যে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বাংলা ভাষার জন্য বহু মানুষের আত্মত্যাগ। বিশ্বের 7ম বৃহত্তম ভাষা বাংলা। এ ভাষায় কথা বলে বিশ্বের প্রায় 23 কোটি মানুষ। বাংলা ভাষার এই বিকাশের মূল শক্তি ও অনুপ্রেরণা বাঙালির মহান ভাষা আন্দোলন। বাংলাদেশের দিকে তাকালেই উপলব্ধি করা যায় মাতৃভাষা সংরক্ষণ একটা জাতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। মাতৃভাষা দিবস উদযাপনের যেমন তাৎপর্য রয়েছে, তেমনি পৃথিবী থেকে ভাষা যাতে হারিয়ে না যায় সে বিষয়ে যথাযথ উদ্যোগ নিতে হবে। আন্তর্জাতিক ভাষার পাশাপাশি বিভিন্ন স্থানের আঞ্চলিক ভাষাগুলোকে গুরুত্ব দিতে হবে। সেসব ভাষার প্রচলনের ব্যবস্থা করতে হবে।
মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা লাভের মাধ্যমে বিশ্বে বাঙালিদের অবস্থান আরও সুসংগঠিত হয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন ভাষা সংরক্ষণে নতুন করে পথ দেখালো তিতুমির আর সূর্য সেনের সংগ্রামী বাঙালি জাতি। ডেস্ক রিপোর্ট, সময় সংবাদ। নেপালের পোখরা থেকে জমসম যাওয়ার পথে নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষ দেশটির পশ্চিমাঞ্চলে খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা। 23 আরোহীর কেউই আর বেঁচে নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিখোঁজ হওয়ার সময় বিমানটিতে 20 জন যাত্রী ও 3 জন ক্রু ছিল বলে জানায় গণমাধ্যম। আজ স্থানীয় সময় সকাল 7:45 পোখরা থেকে রওনা দেয় ওই বিমানটি। টেক অফ করার মাত্র 10 মিনিটের মাথায় বিমানটির সঙ্গে বিমানবন্দর এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই বিমানটির খোঁজে 2টি হেলিকপ্টার পাঠায় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের নেভাদায় রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশীদের ককাসে 45% সমর্থন পেয়ে বড় ব্যবধানে এগিয়ে গেছেন বিলিয়নিয়ার ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। আর এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে রয়েছেন মার্কো রুবিও। নিউ হ্যাম্পশায়ার ও সাউথ ক্যারোলাইনার পর তৃতীয় বড় বিজয়ে সমর্থকদের ধন্যবাদ দিয়ে ট্রাম্প বলেন, জয়ের এ ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের বিজয় হবে। আর ক্রুজ বলেছেন, নির্বাচিত হলে ওবামার জারি করা অস্ত্র আইন বাতিল করে দেবেন তিনি। আবারও জয়ের উল্লাসে মেতেছেন ট্রাম্প সমর্থকরা। প্রথম আইওয়া ককাসে হারের পর নিউ হ্যাম্পশায়ার থেকে শুরু হয় তার বিজয়ের ধারা। তৃতীয় বিজয়ের মধ্য দিয়ে মাল্টি বিলিয়নিয়ার এই ব্যবসায়ী রিপাবলিকান প্রতিনিধি নির্বাচনে আরও এক ধাপ এগিয়ে গেলেন।